আচ্ছা, এনার্জি আছে সবার মধ্যে? আচ্ছা, স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম, এটা হচ্ছে আমাদের আজকের শেষ, মানে তোমাদের টেক্সটের ক্লাস শেষ হচ্ছে। তোমরা যারা অনলাইন ক্লাস করছো, পরের দিন থেকে গ্রামার হবে। আগামী কয়েকটা ক্লাস আমাদের গ্রামার হবে। গ্রামার হয়ে গেলে তারপর আমরা সেট প্র্যাকটিস করব, ঠিক আছে? তো তোমাদের গ্রামারের সেই পিডিএফ নোটস দেওয়া হবে, যার মধ্যে একটা প্রশ্ন, 4টে অপশান, কোনটা উত্তর সেটাও দেওয়া থাকবে। তোমরা জিনিসটা নিজেরা একবার বুঝে নেবে, তারপরে ক্লাসে আসবে। ক্লাসে আমি সুন্দর করে ধরে বুঝিয়ে দেবো যে কোনটার কি উত্তর, কেন ওটা উত্তর হলো, ঠিক আছে? এইভাবে বাড়িতে বসে সুন্দরভাবে অনলাইনে ক্লাস করো। কোথাও কোনো সমস্যা থাকলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে, ঠিক আছে? তাহলে আগামী আমরা কয়েকটা ক্লাস গ্রামার করতে চলেছি, ঠিক আছে? টেক্সটের গ্রামার, যে ধরনের গ্রামার তোমাদের থার্ড সেমিস্টারে আসবে, তারপরে আমরা সেট করব। আচ্ছা, আজকে আমরা এই সেটটা সুন্দর করে মিলিয়ে নেব। স্ট্রং রুটস, আমাদের এখানে কতগুলো প্রশ্ন আছে? নোটসটা সবাইকে দেওয়া হয়েছে তো? কতগুলো প্রশ্ন আছে দেখি একবার। স্ট্রং রুটসের এই নোটসটা আশা করি তোমরা পিডিএফ সেকশনে পেয়ে গেছো। এখানে আমাদের প্রথমে 20টা রয়েছে নাকি, অতি গুরুত্বপূর্ণ, তারপরে রয়েছে 65টা, তাহলে মোট 85টা মতো আছে। আচ্ছা, কিছু প্রশ্ন একটু রিপিটেশন আছে, কিছু প্রশ্ন রিপিট আছে, তো রিপিটগুলো বাদ দিয়ে আমি এখানে 55টা এনেছি। আজকের এই 55টা সুন্দর করে বুঝে নাও, দেখবে এখান থেকে কোনো প্রশ্ন এই 55টার বাইরে দেবে না। মন দিয়ে ক্লাস করো। স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম, কোথা থেকে এটা নেওয়া হয়েছে? উইংস অফ ফায়ার। আমরা জানি, আমাদের গল্পটা পুরো মনে পড়ছে তো, কাহিনীটা এপিজে আব্দুল কালামের জীবনী, তাই তো? তার ছোটবেলার জীবনী। এখানে আমরা মেন ক্যারেক্টার হিসেবে এপিজে আব্দুল কালামের বাবাকে পাবো। এপিজে আব্দুল কালাম তার বাবার সম্বন্ধে বিভিন্ন কথা এখানে তুলে ধরেছে, আরও ছোটোখাটো জিনিস রয়েছে। তাহলে স্ট্রং রুটস, এখান থেকে কিন্তু এই স্ট্রং রুটস নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার। আচ্ছা, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন, কোথায় কোথায় জন্মায়? বর্ন ইন রামেশ্বরম, ঠিক আছে? রামেশ্বরম ওয়াজ ইন মাদ্রাস, যেটাকে এখন বলা হয় তামিলনাড়ু, মাদ্রাস তখন বলা হতো। দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ, তাহলে কালামের বাবার নাম কি ছিল? জয়নুল আবদিন। কালামস ফাদার হ্যাড, কালামের বাবা ছিল নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। 4টে অপশান থাকবে, তার মধ্যে এই অপশানটাও তোমরা পাবে। তার মধ্যে খুব বেশি পড়াশোনা ছিল এমনও নয়, আবার তার অনেক ধন সম্পদ ছিল এমনও নয়, এমনটাই ছিল কালামের বাবা। কালাম সেরকম একজনের সন্তান। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তাহলে হেয়ার হেল্পমেট রেফার্স টু, দেখো হেল্পমেট মানে কি? সহযোগী, তাই তো? তাহলে তার আদর্শ সহযোগী বা জীবনসঙ্গী পেয়েছিল কার? এপিজে আব্দুল কালামের বাবা কাকে পেয়েছিল? তার স্ত্রী, স্ত্রীর নাম কি? আসিয়াম্মা, তাহলে হিজ ওয়াইফ আসিয়াম্মা। তাহলে আব্দুল কালামের বাবার একদম আদর্শ জীবনসঙ্গী ছিল আব্দুল কালামের মা, তার নাম হচ্ছে আসিয়াম্মা। দ্য নেম অফ কালামস মাদার ওয়াজ আসিয়াম্মা, এটা তো পেলাম, তার মায়ের নাম আসিয়াম্মা। পিপল রিগার্ডেড কালামস প্যারেন্টস অ্যাজ, তো সবাই কালামের পিতামাতাকে কীভাবে গণ্য করতো? আইডিয়াল, একদম আদর্শ, মানে দম্পতি, মানে মেড ফর ইচ আদার যেটাকে বলে। ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ, দেখো ফোরবিয়ার্স হচ্ছে পূর্বপুরুষদের বলে, তাহলে কালামের মায়ের পূর্বপুরুষরা কি পেয়েছিল? পূর্বপুরুষদের একজন পেয়েছিল, কি উপাধি পেয়েছিল? বাহাদুর। এই উপাধিটা ব্রিটিশদের থেকে পেয়েছিল, তাই না? আমরা পড়েছিলাম টেক্সটে। দ্য টাইটেল বাহাদুর ওয়াজ বেস্টোড অন, এই বাহাদুর উপাধিটি কার থেকে তারা পেয়েছিল? সেই তাদের পরিবার। ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ, কি বলছে এখানে? দ্য টাইটেল বাহাদুর ওয়াজ বেস্টোড অন, বাহাদুর উপাধিটি দেওয়া হয়েছিল কাকে? দেওয়া হয়েছিল কালামের মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজন, তাই তো? তাহলে ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার। কালামস ফাদার জয়নুল আবদিন ওয়াজ, কালামের বাবা জয়নুল আবদিন ছিলেন কীরকম টাইপের? তিনি ছিলেন কঠোর, মানে সংযমী মিতব্যয়ী, মানে এটাকে ইংলিশে বলে অস্টার। তাহলে অস্টার ওয়ার্ডটার মানে হচ্ছে যেটার প্রয়োজন সেটা কেনা হবে, যেটা প্রয়োজন নেই সেটার জন্য বেকার টাকা খরচ করা হবে না, এটাকে বলে মিতব্যয়ী। এটাকে কৃপণ বলে না, এটাকে বলে প্রয়োজনীয় জিনিসটা অবশ্যই কেনা হবে, যেটা প্রয়োজন নেই সেটা কেনা হবে না। কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, কালামের বাবা এড়িয়ে চলতেন, কি এড়িয়ে চলতেন? অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিস, অপ্রয়োজনীয় কমফর্ট লাক্সারি তিনি পছন্দ করতেন না। কালামস হ্যাড আ সিকিউর চাইল্ডহুড, কালামের শৈশব জীবনটা কেমন ছিল? নিরাপদ ছিল।
তাহলে কি কোন কোন দিক থেকে একদম নিরাপদ ছিল? ম্যাটেরিয়ালি, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তাহলে বস্তুগত দিক থেকেও একদম নিরাপদ, আবার মানসিকভাবেও তিনি একদম নিরাপদ ছিলেন। মানে মেন্টালি সাপোর্ট তার বাবা দিত, বাবা ভালো ভালো কথা বলতো। আর মেটেরিয়ালি মানে যা যা প্রয়োজন ছিল সেগুলো কালাম পেতো, এমনটা না যে অনাহারে চলতো, এরকমটা কিন্তু ছিল না। কালাম নর্মালি ইউজ টু ইট সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। কোথায় খাওয়া দাওয়া হতো? রান্নাঘরে। ইন রামেশ্বরম দেয়ার ইজ আ ফেমাস শিভা টেম্পল। রামেশ্বরম বিখ্যাত হচ্ছে শিব মন্দিরের জন্য। লোকালিটি ইন হুইচ কালাম লিভড ওয়াজ প্রিডমিনেন্টলি বাই মুসলিম। মানে ওই এলাকাটা পুরো মুসলিমদের দ্বারা একদম আধিপত্য বিস্তার ছিল, মানে মুসলিমদের বাস ওখানে বেশি ছিল। নেইবার্স অফ দ্য লোকালিটি হোয়ার কালাম ইউজ টু লিভ ওয়ার অ্যামিকেবল। দেখো কালাম যেখানে বাস করতো সেখানে সবাই, প্রতিবেশীরা কীরমভাবে বাস করতো, সবার মধ্যে একটা বন্ধু সুলভ সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার ছিল, সবাই সবাইকে সহযোগিতা করতো। There were quite a lot of Hindu families to living amicably. Here amicably means, amicably মানে কি? Amicably মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। এর সিনোনিম যদি বলা হয় সেটা হচ্ছে কর্ডিয়ালি। কর্ডিয়ালি আর অ্যামিকেবলি হচ্ছে একই জিনিস, আন্তরিকভাবে বন্ধুত্বপূর্ণভাবে একে অপরকে সহযোগিতা করা। দিস ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর। তো এই জল বাড়িতে নিয়ে যাওয়া হতো। আচ্ছা কাদের জন্য এই জলটা, ওই যে মন্ত্র পড়া জলটা? অসুস্থ এবং অক্ষম শারীরিকভাবে। তাহলে অনলি দ্য ইনভ্যালিডস, এই ইনভ্যালিডস মানেই হচ্ছে অসুস্থ অক্ষম, এদেরকে বলা হয়। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ। তো এখানে কি বলা হচ্ছে? রামেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত, তার নাম কি ছিল? হ্যাঁ, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ। রামেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত কে ছিলেন? আ ক্লোজ ফ্রেন্ড অফ জয়নুল আবদিন। তার মানে এপিজে আব্দুল কালামের বাবার প্রিয় বন্ধু, মানে প্রিয় বন্ধু মানে ভালো বন্ধুদের মধ্যে একজন। এপিজে আব্দুল, দেখো এই মন্দিরের পুরোহিত মানে সে কিন্তু মুসলিম নয়, তাই না? আর আমাদের কালামের বাবা হচ্ছে মুসলিম, তো এরকম বন্ধুত্ব দেখা যায় না। এপিজে আব্দুল কালাম আস্কড হিজ ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার হোয়েন হি ওয়াজ। তো এপিজে আব্দুল কালাম তার বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা নিয়ে বারবার যখন প্রশ্ন করত, তখন তিনি কি বলতেন? তখন তিনি ছিলেন কীরকম? কিছুটা বড় বা প্রাপ্তবয়স্ক, গ্রোন আপ। মানে এখানে বলা হচ্ছে যখন আব্দুল কালাম বাবাকে বলতো এই প্রার্থনা বিষয়ের জিনিসগুলো, তখন আব্দুল কালাম একটু গ্রো করেছিল, একটু বড় হয়েছিল, গ্রোন আপ, সেই সময়ের কথা বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালামস ফাদার, প্রেয়ার মেড। তাহলে আব্দুল কালামের বাবার কথা অনুযায়ী প্রেয়ার আসলে কি? মানুষের মধ্যে আত্মার মিলন ঘটানো। তাহলে কমিউনিকেশন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল পসিবল। আচ্ছা, এপিজে আব্দুল কালাম সেড দ্যাট হিজ ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল। তাহলে এপিজে আব্দুল কালাম বলতো তো স্পিরিচুয়াল কঠিন কঠিন কনসেপ্টগুলো তার বাবা খুব সহজে সুন্দর করে বলে দিত, তাই তো? কোন ভাষায় বলতো? তামিল ভাষায়, তার নিজের ভাষায়, যাতে নিজের পাড়ার লোকজন বুঝতে পারে। অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালামস ফাদার, এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট ইন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জিনিস রয়েছে, কি রয়েছে? ঐশ্বরিক সত্তা, ইংলিশে বলে ডিভাইন বিং। When troubles come, we must try to understand the relevance of our suffering. Suffering মানে দুঃখ কষ্ট। কি বলা হচ্ছে? When troubles come, যখন সমস্যা আসে আমাদের অবশ্যই উচিত বোঝার চেষ্টা করার। কি বোঝার চেষ্টা করতে হবে? সাফারিং, দুঃখ কষ্ট। মানে দুঃখ কষ্টের কারণটা কি, কারণটা আমরা ফাইন্ড করার চেষ্টা করি। আমরা শুধু দুঃখ কষ্টে ভেসে যাই। ওনার বাবা বলতো দুঃখ কষ্টের কারণটা বুঝতে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস। তাহলে এই অ্যাডভার্সিটি হচ্ছে সমস্যা সবসময় নিয়ে আসে সুযোগ। কিসের সুযোগ নিয়ে আসে? ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শন, মানে ভেতরটা বোঝার জন্য একটা আলাদাই ব্যাপার কাজ করে। মানে যখন মানুষ সমস্যা পড়ে তখনই নিজেকে আরো ভালো করে বোঝার চেষ্টা করে। অ্যান অ্যান্সার অফ এপিজে আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ। কি বলা হচ্ছে? এপিজে আব্দুল কালামের বাবার একটি উত্তর তাকে পূর্ণ করেছিল। কীরকম? দেখো, স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, এক অদ্ভুত শক্তি এবং উদ্দীপনা। হোয়েন হিউম্যান বিং ফাইন্ড দেমসেলভস অ্যালং অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন দে স্টার্ট।
মানুষ যখন সমস্যায় পড়ে তখন সবাই মানে কি খোঁজার চেষ্টা করে, লুকিং ফর কোম্পানি, সঙ্গী খোঁজার চেষ্টা করে। মানুষ যখনই সমস্যায় পড়ে তখন সে তার মতো করে একজন সঙ্গী খোঁজে। এগুলো আমরা টেক্সটে খুব সুন্দর করে বুঝেছিলাম। অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালামস ফাদার, ফর দ্য পিপল who came to him in distress, he was a go-between in their effort to propitiate demonic forces with. দেখো কি বলা হচ্ছে, কালামের বাবার মতে যারা বিপদে পড়ে তার মানে যারা বিপদে পড়ে তার কাছে আসতো তাদের জন্য তিনি ছিলেন এক মানে তিনি ছিলেন অশুভ শক্তিকে দ্বারা শান্ত করার এক মাধ্যম। ঠিক আছে, তাহলে মানে তিনি একটা মাধ্যম, যে অশুভ শক্তি তাদের মধ্যে যে প্রবেশ করছে সেটাকে সরিয়ে দেবে, তাদের মানে ভগবান আর খারাপের মাঝখানে একটা মাধ্যম হিসেবে কাজ করতো এপিজে আব্দুল কালামের বাবা। তো কিসের কিসের মাধ্যমে, সে নিজে দাঁড়ালেই কি মাধ্যম হয়ে যাবে? সে তার প্রেয়ার এবং অফারিং মানে প্রার্থনা এবং ফুল, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা সেতু তৈরি করতো, ভগবানের থেকে সেই পাওয়ারটা এনে খারাপদেরকে ভালো করে দেওয়া, এরকম একটা ব্যাপার। অন ভিশন অফ ডেস্টিনি ইজ, ভাগ্যের একটি দৃষ্টিভঙ্গি হলো কি, ভয়ার্থ, ফেয়ার রিডেন, মানে ভাগ্যের এটি একটি দৃষ্টিভঙ্গি, ফেয়ার রিডেন। এপিজে আব্দুল কালামস ফাদার স্টার্টেড হিজ ডে, কটার সময় দিন শুরু করতো? অ্যাট 4 AM। এইসব জায়গা থেকে প্রশ্ন করলে প্রশ্নগুলো সহজ লাগবে, প্রথম দিকেও সহজ, কিন্তু এই বাবার এই যে ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গির ওই জায়গাটাতে একটু জটিলতা আছে, ওগুলো একটু ভালো করে বুঝতে হবে প্রশ্নগুলো। এপিজে আব্দুল কালামস ফ্যামিলি ওন্ড তাদের কি আছে, একটা নারকেলের বাগান আছে। ওই বাবা বাড়ি থেকে বেরিয়ে ভোর 4টের সময় অনেক দূরে সেই বাগানে যেত, নারকেল পেড়ে নিয়ে আসতো কাঁধে করে, তাই না? তাহলে কোকোনাট গ্রোভ। এপিজে আব্দুল কালাম ট্রাইড টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড। দেখো এপিজে আব্দুল কালাম তার নিজস্ব জগতে বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছিলেন। তার নিজস্ব জগৎটা কি, বিজ্ঞান ও প্রযুক্তির যে জগৎটা, অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মানে এখানটা আমি কিন্তু টেক্সটের দিনও বলেছিলাম যে এপিজে আব্দুল কালাম এই যেমন বিজ্ঞানের গবেষণার মধ্যে তিনি ছিলেন একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী, তো সেখানে এই ভগবান, ঠাকুর দেবতা, মন্ত্রতন্ত্র এগুলোর খুব একটা গুরুত্ব নেই। ওখানে এই সব দিয়ে কোনো কাজ হয় না, ওখানে সায়েন্টিফিক মানে এটার ফলে এটা হতে পারে, এটা করতে হবে। তো সেই জায়গাতেও সে কি বৈজ্ঞানিকভাবে সব কিছুই করতো, করার পরে একটু ঠাকুরের কাছে প্রে করতো, ঠাকুর যেন এটা হয়, এবং দেখতো সেটা হতো। তার মানে কি, ও বিজ্ঞান প্রযুক্তির সাথে বাবার ওই আইডিয়া, ওই ভাবনা চিন্তা তার মধ্যে কিন্তু ছিল, সেগুলোকে সে বিশ্বাস করতো এবং তার জন্য সে সফল হয়েছে জীবনে। তার সফলতার পেছনে তার বাবার ভাবনা চিন্তা এগুলো একটা আলাদাই প্রভাব ফেলেছিল। মানে এমনি নর্মালি সায়েন্টিস্ট বিজ্ঞানীরা এতটাও মানে ভগবান এই ধরনের জিনিস এসব বিশ্বাস করে না, কিন্তু তিনি রাখতেন। টু বি অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড অ্যান্ড ইন্ডিভিজুয়াল নিডস টু সেভার হিজ। দেখো কি বলা হচ্ছে, মুক্তি, সুখ এবং মানসিক শান্তি পাওয়ার পথে চলতে গেলে একজন কীরকম হয়, শারীরিক মানসিক বন্ধন ছিন্ন করা, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বন্ড। তো এখানে বলা হচ্ছে কেউ যদি মানসিকভাবে খুব সুখী হতে চায়, ঠিক আছে, তার যদি অনেক সুখের প্রয়োজন হয়, তাহলে তাকে শারীরিক এবং মানসিক বন্ধন, যেগুলো আমরা আমাদের পরিবারের সাথে একে অন্যের সাথে জুড়ে রয়েছে, সেই বন্ধন যদি সে ছিন্ন করতে পারে তাহলে সে সুখ পাবে। স্ট্রং রুটস ইজ এটা একটা কি, অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। একটা হয় বায়োগ্রাফি, একটা হয় অটোবায়োগ্রাফি। আমি আমার সম্বন্ধে লিখছি অটোবায়োগ্রাফি, আমার সম্বন্ধে অন্য কেউ লিখলে সেটা বায়োগ্রাফি। বোঝা গেল? এখানে এপিজে আব্দুল কালাম নিজের সম্বন্ধে, নিজের ফ্যামিলি সম্বন্ধে নিজেই লিখছে, তাই এটা হচ্ছে অটোবায়োগ্রাফি। স্ট্রং রুটস ইজ রিটেন বাই, কে লিখেছে? এপিজে আব্দুল কালাম। ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ইজ আবুল ফকির জৈনুল আবদিন আবুল কালাম। এপিজে আব্দুল কালাম বিলং টু সে কীরকম কোথায় বিলং করতো? একটা তামিল ফ্যামিলিতে, এটা তো আমরা পারবই। কালামস ফ্যামিলি ওয়াজ, কালামের পরিবার কেমন ছিল? মধ্যবিত্ত, মিডিল ক্লাস। দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট সাজেস্ট, দেখো মাদ্রাস স্টেট বলতে এখানে কি সাজেস্ট করা হচ্ছে? এখানে সেই পুরনো মাদ্রাসকে বলা হচ্ছে ফর্মার মানে পুরনো, ফর্মার মাদ্রাস। কালামস ফাদার ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন আসিয়াম্মা। কালামস মাদার ইউজ টু ফিড, কালামের মা খাওয়াতেন, কি খাওয়াতেন? কালামের মা খাওয়াতেন, কাদেরকে খাওয়াতেন? দ্য মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলি অ্যান্ড মেনি আউটসাইডার্স। আমরা পড়েছিলাম যে তার মা পরিবারের লোকের সাথে আদার্স বিভিন্ন লোকদেরকেও খাওয়াতেন। কালামস প্যারেন্টস ওয়ার, কালামের পিতামাতা ছিলেন কেমন ছিলেন? পিয়াস টাইপের ছিলেন, অ্যান্ড জেনারাস, ধার্মিক এবং উদার।
পপুলারিটি অফ কালামস প্যারেন্টস স্প্রেড, তাহলে কালামসের প্যারেন্টসের পপুলারিটি স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল কীরকমভাবে, ব্যাপকভাবে, ওয়াইডলি, মানে চারিদিকে তার বাবার একটা বিরাট পরিচিতি ছিল। লাইনেজ অফ কালামস মাদার ওয়াজ, তাহলে কালামের মায়ের যদি কথা বলা হয় তার বংশটা কেমন ছিল, একদম বিশিষ্ট অভিজাত ফ্যামিলির মেয়ে ছিল কালামের মা, তাহলে ডিস্টিংগুইশড এই ওয়ার্ডটার মানেই হচ্ছে বিশিষ্ট অভিজাত। দ্য টাইটেল অফ বাহাদুর ওয়াজ প্রোভাইডেড বাই, তাহলে বাহাদুর উপাধিটি কারা দিয়েছিল, দ্য ব্রিটিশরা মায়ের ফ্যামিলির একজনকে দিয়েছিল। কালাম ওয়াজ আ শর্ট বয় উইথ, কালাম একটু ছোটোখাটো বেটো ছিল, ঠিক আছে, কেমন ছিল তার চেহারাটা বা দেখতে খুব একটা ভালো ছিল না। আনডিস্টিংগুইশড লুক, তার লুকটা ডিস্টিংগুইশ ছিল না। কালামস প্যারেন্টস ওয়ার, কালামের পিতামাতা ছিলেন কেমন ছিলেন, টল অ্যান্ড হ্যান্ডসাম। কালাম দেখতে খুব একটা ভালো ছিল না, তার বাবা মা দেখতে ভালোই ছিল, লম্বা চওড়া। ইন হিজ চাইল্ডহুড কালাম ইউজ টু লিভ ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস, পৈতৃক বাড়িতে, তাহলে শৈশবে কালাম বাস করতেন কোথায়, পৈতৃক বাড়িতে। পরবর্তী ক্ষেত্রে আর পৈতৃক বাড়িতে থাকা হয়নি, সে তো লাস্ট টাইমে দিল্লিতে থাকতো। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ দ্য 19th century, তাহলে কোন সময়ের, ওটা 19th century মাঝামাঝি। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ, এপিজে আব্দুল কালামের পৈতৃক বাড়িটি ছিল কেমন ছিল, বেশ বড় পাক্কা হাউস, পাকা বাড়ি ছিল না, এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ সিচুয়েটেড অন, কোথায় ছিল এটা, দ্য মস্কিউ স্ট্রিট, হচ্ছে ওই মসজিদের রোডে, যে রাস্তায় মসজিদগুলো রয়েছে ওই রাস্তায়। আমি যে কটা দরকারি প্রশ্ন ছিল ভালো ভালো সব কটা পড়িয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিজেরা একবার পড়ো, কোথাও সমস্যা হলে জানিও। এই কটা প্রশ্ন একটু ভালো করে পড়তে হবে, আর নোটসের মধ্যে যে কটা প্রশ্ন আছে এগুলোর বাইরে আর যে কটা প্রশ্ন আছে ওগুলো পড়ো, নোটসটা ভালো করে পড়লেই কমপ্লিটলি হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়েছে, সেই স্টেপটা হচ্ছে টেক্সট পড়া, সেটা কমপ্লিট। টেক্সট ভালো করে পড়েছি বলেই আমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো আমাদের কাছে পরিচিত। আজকে টেক্সট না ভালো করে পড়লে কিন্তু জিনিসগুলো এত পরিচিত হতো না, ঠিক আছে। তো আশা করি তোমরাও টেক্সটটা ভালো করে পড়েছো। টেক্সট যদি না ভালো করে পড়ে থাকো, তোমরা ক্লাসগুলো পরপর দেখো যেখানে আমি টেক্সটটা পড়িয়েছি। তো টেক্সট ছিল ওটা হচ্ছে 1 নম্বর পার্ট, ঠিক আছে, 1 নম্বর স্টেপ। আর দ্বিতীয় স্টেপ আমাদের টেক্সটের প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার তৃতীয় স্টেপে যাব। তৃতীয় স্টেপে তোমরা নর্মালি সপ্তাহে একদিন করে গ্রামারের ক্লাস পাচ্ছ, সেই গ্রামারের ক্লাসগুলো একদম বেসিক, মানে পুরো ন্যারেশন একদম বিস্তারিতভাবে বলা হচ্ছে, ভয়েস চেঞ্জ বলা হচ্ছে, বাকি সমস্ত কিছু হচ্ছে। কিন্তু এখন তোমরা যে গ্রামারের ক্লাসগুলো পাবে যেগুলো তোমাদের এক্সাম রিলেটেড, যেখানে খুব ডিটেলস থাকবে না, আবার একটা প্রশ্নের উত্তর কোনটা কেন হলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে, ঠিক আছে। তো আগামী আমরা কয়েকটা ক্লাস, কটা ক্লাস হবে আমি এই মুহূর্তে বলতে পারছি না, আগামী কয়েকটা ক্লাস আমরা গ্রামারের ক্লাস করব, ঠিক আছে। সেই গ্রামারের নোটসটা তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা নোটসটাকে পেয়ে যাবে। নোটসটা দেখে তোমরা বোঝার চেষ্টা করবে কোনটা উত্তর এবং কেন ওটা উত্তর হলো। যদি না বুঝতে পারো নোট করে রাখবে, আমি ক্লাস করিয়ে প্রত্যেকটা মিলিয়ে দেবো, বুঝিয়ে দেবো কেন ওটা উত্তর হলো, ঠিক আছে। এরকমভাবে আগামী কয়েকটা ক্লাস আমাদের গ্রামারের হবে। গ্রামারের ক্লাসগুলো হয়ে গেলে তারপর আমাদের সেট, তারপর আমরা সেট করব, যে সেটের মধ্যে আমাদের টেক্সটের প্রশ্ন উত্তর থাকবে, গ্রামার থাকবে, আনসিন থাকবে, সমস্তটা থাকবে। যাই হবে প্রত্যেকটাই আমি বুঝিয়ে বুঝিয়ে করাবো, ঠিক আছে। আমরা কিন্তু দুটো স্টেপ কমপ্লিট করে ফেলেছি, আগামী আর দুটো স্টেপ রয়েছে, একটা গ্রামার আর একটা সেট, ঠিক আছে। যেরকমভাবে বলছি এরকমভাবে পরপর ক্লাসগুলো করো, কোথাও সমস্যা থাকলে জানিও। আজকের ক্লাস এখানেই।